হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ভিডিও লেকচার অন ফিল্ড এফেক্ট। এর আগের লেকচারটায় আমরা পোলার কোভ্যালেন্ট বন্ড এবং ইন্ডাকটিভ এফেক্ট নিয়ে আলোচনা করেছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফিল্ড এফেক্ট। যেটা কী জিনিস? যেরকম সিগমা বন্ডের থ্রু দিয়ে ইলেকট্রনের পোলারাইজেশন হতে পারে, সেরকম থ্রু স্পেস কিন্তু কোনো একটা গ্রুপের প্রেজেন্সে ইলেকট্রনের পোলারাইজেশন পসিবল। থ্রু স্পেস যে ইলেকট্রনের পোলারাইজেশন হয় সেটাকে আমরা বলে থাকি ফিল্ড এফেক্ট। এখন এই ফিল্ড এফেক্ট এর একটা এক্সাম্পল দেওয়া যাক। যেমন ধরা যাক এরকম একটা কিটো কম্পাউন্ড আছে যার আলফা বিটা পজিশনে একটা NMe3+ গ্রুপ আছে। অবভিয়াসলি আমরা এর আগে ইন্ডাকটিভ এফেক্টের যে লিস্ট দেখেছি, এখানে NMe3+ একটা কোয়াটার্নারি অ্যামোনিয়াম স্পিসিস। সেখানে অবভিয়াসলি নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ আছে। নাইট্রোজেন এমনিতেই ইলেকট্রোনেগেটিভ, ফর্মাল পজিটিভ চার্জ এসে যাওয়ার জন্য আরও বেশি তার ইলেকট্রনের খিদে বেড়ে গেছে। তাহলে এই কার্বনিল কার্বন থেকে সেই ইলেকট্রন নিজের দিকে টানার চেষ্টা করছে। এটা মাইনাস আই এফেক্ট, এটা নিয়ে কারো কিছু বলার নেই, এটা আছে। এবং এটা হওয়ার ফলে এই কার্বনটার উপরে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আরও বেড়ে যাচ্ছে, কারণ কার্বনিল কার্বন এমনিতেই একটা অক্সিজেন থাকার জন্য এমনিতেই অনেক বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এবং সেখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা যত বাড়বে তত এই কার্বনের ইলেকট্রোফিলিসিটিও তত বাড়বে। তার মানে এই কার্বনটা যথেষ্ট পরিমাণে ইলেকট্রোফিলিক, এবং সেইখানে এই NMe3+-এর মাইনাস আই এফেক্ট আরও বেশি করে একে ইলেকট্রোফিলিক করে তুলছে। কিন্তু এই NMe3+-এর যে আয়নিক নেচারটা রয়েছে, এবং তার ফলে এখানে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ডও প্রডিউসড হচ্ছে, যেটাকে আমরা এই ডটেড লাইন দিয়ে দেখিয়েছি, ভাঙা সার্কেলের টুকরো দিয়ে, সেটাও কিন্তু এখানে অপারেট করছে। এবং এই পুরো চেনটা, এই CH2CH2CO Me, এরা সবাই এর ইলেকট্রিক্যাল ফিল্ডটাকেও কিন্তু এক্সপিরিয়েন্স করছে, এবং তার ফলে এই কার্বনিল কার্বনটাও ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে কতটাও ইন্ডাকটিভ এফেক্টের জন্য ইলেকট্রন ডেফিসিয়েন্ট হলো আর কতটা NMe3+-এর ফিল্ড এফেক্টের জন্য হলো, সেটা কে বলবে? সে কেউ কারোর পক্ষে বলা খুব মুশকিল। এটা জিনিসটা বোঝানো খুব মুশকিল, যে ভাগ করে দেখানো খুব মুশকিল, যে এইটুকুনি ইলেকট্রন ডেফিসিয়েন্সি এর সিগমা বন্ডের পোলারাইজেশনের জন্য হলো, অর্থাৎ NMe3+-এর মাইনাস আই এফেক্টের জন্য হলো, আর বাকিটা ফিল্ড এফেক্টের জন্য হলো। কিন্তু ফিল্ড এফেক্ট যে আছে তার কংক্রিট প্রমাণ কিন্তু আছে। যেমন ধরা যাক এই দুটো কম্পাউন্ড, দুটো আইসোমেরিক কার্বক্সিলিক অ্যাসিড, স্ট্রাকচারগুলো একটু জটিল, কিন্তু সেগুলো দেখে ভয় পেও না। যখন ব্যাপারটাকে ভেতরে ঢুকে আলোচনা করা হবে তখন দেখবে ব্যাপারটা খুব শক্ত কিছু নয়। দুটো বেসিক্যালি দুটো আইসোমার, এবং এরা অবভিয়াসলি তাদের বন্ডিং কানেক্টিভিটি সেম, কিন্তু তারা সেম কম্পাউন্ড নয়, অতএব তারা স্টিরিও আইসোমার। এবং স্টিরিও আইসোমারের মধ্যেও যেহেতু তারা মিরর ইমেজ নয়, তাহলে তারা এনানশিওমার নয়, ডায়াস্টিরিও আইসোমার। এখানে ক্লোরিন দুটো একে অপরের সঙ্গে সিস এবং CO2H-এর দিকে আছে, আর এখানে ক্লোরিন দুটো একে অপরের সঙ্গে সিস হলেও CO2H-এর থেকে দূরে আছে। এখন এখানে আমরা এই দুটোর কম্পাউন্ডের অ্যাসিডিটি তুলনা করছি। এবার এই যে অ্যাসিডিটির তুলনা করা হচ্ছে, সেটা করতে গেলে আমাদের কনজুগেট বেসকে দেখতে হবে, অর্থাৎ এই CO2H-কে ডিপ্রোটনেট করতে হবে। করার পরে CO2- হলো। CO2- সেখানে একটা ইলেকট্রন রিচ জায়গা, অতএব তার পাশে যদি কেউ ইলেকট্রন ডেফিসিয়েন্ট কেউ থাকে, তাহলে সেই ইলেকট্রন নিজের দিকে টানবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই কার্বন ক্লোরিন বন্ডটা যেহেতু পোলার কোভ্যালেন্ট বন্ড, তাহলে সেখানে ক্লোরিনের একটা মাইনাস আই এফেক্ট থাকবে। ক্লোরিন প্রবাবলি এইখান থেকে ইলেকট্রনকে নিজের দিকে এই বন্ডের নেটওয়ার্কের থ্রু দিয়ে টানতে পারে। টানলো, এরকম করে টেনে নিচ্ছে। যদি টেনে নেয়, ধরে নিলাম টেনে নিচ্ছে, তাহলে এই মাইনাস চার্জটা খানিকটা স্টেবিলিটি পাবে, মাইনাস চার্জটা ডিসপার্সড হয়ে যাবে। মাইনাস চার্জটা ডিসপার্সড হয়ে যাচ্ছে মানে একে ঘুরিয়ে প্রোটনেট করাটা ডিফিকাল্ট হবে, কারণ চার্জ যত কনসেন্ট্রেটেড হয়, নেগেটিভ চার্জ যত কনসেন্ট্রেটেড হয়, তাকে H+ খাইয়ে দেওয়াটা রিলেটিভলি ইজি হয়, এবং চার্জ যত ডিসপার্সড হয়ে যায় তাকে H+ খাইয়ে দেওয়াটা তত ডিফিকাল্ট হয়ে যায়। ঘুরিয়ে বলতে গেলে আমরা বলতে পারি যে এখানে CO2- নেগেটিভ চার্জ যত ডিসপার্সড হয়ে যাবে তত এটার বেসিসিটি কমে যাবে, অর্থাৎ তার কনজুগেট অ্যাসিড, অর্থাৎ এই সিস্টেমের অ্যাসিডিটি তত বেশি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এখানে কেবলমাত্র এই নেগেটিভ চার্জের ডিসপার্সালের জন্য কেবলমাত্র যদি মাইনাস আই এফেক্টই দায়ী থাকতো, এবং মাইনাস আই এফেক্ট আমরা জানি যে সেটা কতগুলো বন্ড দূরে ইন্ডাকটিভ এফেক্ট এক্সার্ট করা গ্রুপটা আছে তার উপরে নির্ভর করে। তো এই CO2- থেকে এই ক্লোরিনের দূরত্ব হচ্ছে একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, চারটে বন্ড, পাঁচটা বন্ড, 6 নম্বর বন্ডে আছে CCl, আর এখানে হচ্ছে
1 2 3 4 5 6 এবং এখানে 7 নম্বর বন্ডে আছে সিসিএল। তো সেই একই ডিস্টেন্স তো মানে বন্ড ডিস্টেন্স তো একই ডিস্টেন্স বন্ড ডিস্টেন্স তো দুটো আইসোমারের জন্যই আছে, অর্থাৎ এই আইসোমারটার জন্য তো 1 2 3 4 5টা এবং 6 নম্বর বন্ডটা হচ্ছে কার্বন ক্লোরিন, অথবা 6 তারপর 7 নম্বর বন্ডটা হচ্ছে কার্বন ক্লোরিন। তাহলে এখানে যতটা মাইনাস আই এফেক্ট দেখানোর কথা এই দুটো ক্লোরিনের এই CO2 মাইনাসের ওপরে, এখানেও একই রকম দেখানোর কথা। এবং মাইনাস আই এফেক্টটাই যদি এই CO2 মাইনাসের ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনকে একমাত্র এফেক্ট করে, তাহলে এইখানেও CO2 মাইনাসের চার্জ ডেন্সিটি যতটা কমে যাবে এখানেও CO2 মাইনাসের চার্জ ডেন্সিটি ততটাই কমে যাওয়ার কথা। সেটাই যদি হয় তাহলে বেসিসিটি এই দুটো স্পিসিসের একই হওয়া উচিত, কারণ CO2 মাইনাসের উপরে চার্জ ডেন্সিটি কতটা কমছে তার উপরে বেসিসিটি নির্ভর করে। যদি তাই হয়, যদি এই দুটো কম্পাউন্ডের বেসিসিটি সেম হয়, তাহলে এই দুটো কম্পাউন্ডের অ্যাসিডিটি সেম হওয়ার কথা। তা নয়, দেখা যাচ্ছে যে এই কম্পাউন্ডটা রিলেটিভলি মোর অ্যাসিডিক, এই কম্পাউন্ডটা রিলেটিভলি লেস অ্যাসিডিক। সেটা কেন হলো? তার মানে ডেফিনেটলি এই কম্পাউন্ড লেস অ্যাসিডিক মানে এর বেসিসিটি একটু বেশি, কারণ আমরা জানি ব্রনস্টেড লুইস থিওরি থেকে যে কোনো একটা অ্যাসিড তার কনজুগেট বেস যত স্ট্রং হয় তার অ্যাসিডিটি তত কম হয়, উইক হয়, এবং তার কনজুগেট বেস যত উইক হয় তার অ্যাসিডিটি তত স্ট্রং হয়। এটা আমরা 10+2-তে পড়ে এসেছি এবং তার জাস্টিফিকেশনও আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে যদি আমরা বলি যে এইটা লেস অ্যাসিডিক, তার মানে আমি বলে দিচ্ছি যে এই কম্পাউন্ডটা রিলেটিভলি মোর বেসিক, অর্থাৎ এইকে প্রোটনেট করাটা রিলেটিভলি ইজি একে প্রোটনেট করার তুলনায়। বেসিটি বেশি মানে প্রোটনেট করা ইজি হবে। তাহলে সেটা কেন? তাহলে এই জায়গাটায় কি CO2 মাইনাসের চার্জের ডিলোকালাইজেশান এই জায়গাটায় CO2 মাইনাসের চার্জের ডিলোকালাইজেশনের থেকে একটু লেস এফিসিয়েন্ট? অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই। এখানে শুধু ইন্ডাকটিভ এফেক্ট কাজ করছে না। যদি কেবলমাত্র ইন্ডাকটিভ এফেক্ট কাজ করতো তাহলে এই দুটোর বেসিসিটি একদম একরকম হতো। তার কারণ নাম্বার অফ বন্ডস CO2 মাইনাস আর CCl বন্ড দুটোর মধ্যে নাম্বার অফ বন্ডস দুটো ক্ষেত্রেই সেম, সেটা আমরা মেপে দেখিয়েছি, গুণে দেখিয়েছি। কিন্তু যেটা আলাদা সেটা হচ্ছে স্প্যাটিয়াল ডিসপোজিশনটা আলাদা। দুটো ক্লোরিন এই দিকে আছে, এখন দুটো ক্লোরিন এই দিকে আছে, তো কী হয়েছে? ক্লোরিনের অ্যাকচুয়ালি ইন্ডাকটিভ এফেক্ট মাইনাস আই এফেক্ট থাকার জন্য এই যে পোলার কোভ্যালেন্ট বন্ডে ক্লোরিন মাইনাস হয়ে যায়, ডেল মাইনাস হয়ে যায়। এবার তুমি খেয়াল করো, এই আইসোমার 1-এ কনজুগেট বেস অফ আইসোমার 1-এ ক্লোরিন দুটো একই দিকে আছে CO2 মাইনাসের সঙ্গে, তাহলে মাইনাস মাইনাস চার্জ রিপালশন হবে। অন দি আদার হ্যান্ড এই দুটো ইলেকট্রোনেগেটিভ ডেল মাইনাস ক্লোরিন তারা CO2 মাইনাসের থেকে ইন স্পেস দূরে আছে, নাম্বার অফ বন্ড সেম থাকলেও ইন স্পেস কিন্তু তারা অনেক দূরে আছে, তাহলে এখানে রিপালশনটা কম হবে। এইখানটায় যদি নেগেটিভ নেগেটিভ রিপালশন হয় তাহলে এই নেগেটিভ চার্জটা ডিস্টেবিলাইজড হয়ে যাবে এবং এর সুযোগ খুঁজবে প্রোটনেশনের, অর্থাৎ এইকে প্রোটনেট করাটা ইজি হবে, অর্থাৎ এর বেসিসিটির তুলনায় বেশি হবে। তো এটা তো ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, কারণ ইন্ডাকটিভ এফেক্ট তো নির্ভর করে ইলেকট্রোনেগেটিভিটির ওপরে। তো এখানেও ক্লোরিন আছে দুটো, এখানেও ক্লোরিন আছে দুটো, এবং নাম্বার অফ ইন্টারভিনিং বন্ডসের ওপরে, মাঝখানে কতগুলো বন্ড আছে, তো এখানেও যে কটা বন্ড আছে CO2 মাইনাসের থেকে ক্লোরিনগুলো যে কটা বন্ড দূরে, এখানেও তো সে কটা বন্ডই দূরে। তফাৎটা হচ্ছে শুধু ইন স্পেস তারা দুটো আলাদা জায়গায়, একটা ইন স্পেস CO2 মাইনাসের কাছে আর একটা ইন স্পেস CO2 মাইনাস থেকে দূরে। তার ফলটা হচ্ছে এইটা যে ফিল্ড এফেক্ট অপারেট করছে, এবং এইখানে ফিল্ড এফেক্টটা হচ্ছে ডিস্টেবিলাইজিং ইন নেচার, কারণ মাইনাস চার্জেরা কাছাকাছি এসে গেছে, একটা পার্শিয়াল মাইনাস চার্জ আর একটা ফুল মাইনাস চার্জ, তাহলে তারা কাছাকাছি এসে গেছে। আর এখানে ফুল মাইনাস চার্জ আর পার্শিয়াল মাইনাস চার্জ তারা দূরে দূরে রয়েছে, তার ফলে এই জায়গাটাতে CO2 মাইনাসটা রিলেটিভলি কমফোর্টেবল, এখানে CO2 মাইনাসটা রিলেটিভলি ডিস্টেবিলাইজড এবং একে প্রোটনেট করা ইজি, অর্থাৎ এর বেসিসিটি এর তুলনায় বেশি। এর বেসিসিটি যদি বেশি হয় তাহলে তার কনজুগেট অ্যাসিড লেস অ্যাসিডিক হবে কম্পেয়ার টু দ্য কনজুগেট অ্যাসিড অফ দিস বেস। তার মানে আইসোমার 2 ইজ মোর অ্যাসিডিক দেন আইসোমার 1। তার মানে ফিল্ড এফেক্ট কিন্তু আছে, সেটা আমরা এই এক্সাম্পল থেকে পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু এখানে আমাদের পক্ষে এই ফিল্ড এফেক্টকে ডিসেক্ট করা সম্ভব না, যে ইলেকট্রন উইথড্রয়িং বা ইলেকট্রন ডোনেটিং এফেক্ট যখন কাজ করে তখন সেখানে কতটা মাইনাস আই এফেক্ট বা প্লাস আই এফেক্ট থাকে আর তার সঙ্গে ফিল্ড এফেক্ট কতটা থাকে সেটা আমরা বুঝতে পারি না। যেমন আমরা পোলারাইজেশনের ক্ষেত্রে বলেছিলাম যে তাদেরকে আলাদা করাটা প্র্যাকটিক্যালি আমাদের টুল বক্সে যা আছে তা দিয়ে অসম্ভব। এরপর যেটা আছে সেটা লাস্ট পার্ট এই সেকশনের, সেটা হচ্ছে ইলেকট্রোমেডিক এফেক্ট। এটা অ্যাকচুয়ালি এটা এখন একটু এটাকে আর এখন আর খুব বেশি মানে এটাকে ফোরফ্রন্টে রাখা হয় না। এটা একটা টেম্পোরারি এফেক্ট যেটা কোনো একটা কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি সম্বন্ধে আমাদেরকে একটা ধারণা দেয়। যেমন আমরা যদি বলি যে
একটা মাল্টিপল বন্ড, যেমন কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, বা সি সি ট্রিপল বন্ড, বা সিএন ডাবল বন্ড, তাদের পাশে যদি আমরা একটা আয়নকে নিয়ে আসি, যেমন একটা সায়ানাইডকে নিয়ে আসি বা এই ধরনের কোনো জিনিসকে নিয়ে আসি, H+কে নিয়ে আসি, তাহলে তাদের যে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন সেটা চেঞ্জ হয়ে যায়। এই সায়ানাইডের নেগেটিভ চার্জ এর কার্বনিলের কাছাকাছি আসার ফলে এই কার্বন অক্সিজেনের যে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন সেটা চেঞ্জ হয়ে অক্সিজেনের মাথায় একটা নেগেটিভ চার্জ চলে যায় এবং কার্বনের মাথায় একটা পজিটিভ চার্জ চলে আসে, যেটাকে আমরা একটা টেম্পোরারি এফেক্ট বলে বলতে পারি, কারণ সায়ানাইডকে যদি আমি আবার এখান থেকে সরিয়ে নিয়ে যাই তাহলে আবার ঠিক আগের জায়গায়ও ফেরত চলে আসবে। এবং এইখানটায় একটা ইমাজিনারি সিচুয়েশান আমরা ডেপিক্ট করতে পারি বা ইলাস্ট্রেট করতে পারি, যেখানে সায়ানাইডের প্রেজেন্সে অ্যাজ ইফ এখানে ফুল পোলারাইজেশন হয়েছে এবং অক্সিজেন মাথায় একটা নেগেটিভ চার্জ পেয়ে গেছে, কার্বনের মাথায় একটা ডেল প্লাস চার্জ, একটা পজিটিভ চার্জ চলে এসছে, এবং তারপরে সায়ানাইড এখানে অ্যাটাক করছে এবং তারপরে আমরা সিসিএন বন্ডটা তৈরি হতে দেখছি, যেটাকে আমরা এখন আর এইরকমভাবে লিখি না, আমরা সিম্পল কার্লি আরও মুভমেন্ট দিয়ে দেখিয়ে দিই যে সায়ানাইড এখানে অ্যাটাক করলো এবং অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ চলে গেল। অবভিয়াসলি কার্বন অক্সিজেন ডাবল বন্ডে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে কার্বন ইজ দি ইলেকট্রোফিলিক এন্ড, সায়ানাইডের কার্বনের ওপরে লোন পেয়ার আছে, মাইনাস চার্জ আছে, সো দ্যাট ইজ দি নিউক্লিওফিলিক এন্ড, তো সায়ানাইড এখানে অ্যাটাক করছে। তার মানে ইলেকট্রোমেরিক এফেক্ট হচ্ছে একটা টেম্পোরারি এফেক্ট, যেটা কিন্তু অ্যাটাকিং রিয়েজেন্টের প্রেজেন্সেই কেবলমাত্র থাকে। যদি অ্যাটাকিং রিয়েজেন্টকে তুমি উইথড্র করে নাও তাহলে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট আবার আগের জায়গায় চলে আসবে, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন যা ছিল ইন অ্যাবসেন্স অফ দ্য রিয়েজেন্ট ঠিক সেই জায়গায় চলে আসবে। তার মানে ইন্ডাকটিভ এফেক্টের সাথে ইলেকট্রোমেরিক এফেক্টের কিন্তু একটা বড় তফাৎ হচ্ছে, যে ইন্ডাকটিভ এফেক্ট অ্যাজ লং অ্যাজ দ্য বন্ড ইজ দেয়ার, দ্য ইলেকট্রন দি ইন্ডাকটিভ এফেক্ট ইজ দেয়ার। তো এখানে যখন তুমি ধরো CO মাইনাসের কথা বলছো, আমি জানি O মাইনাস হচ্ছে প্লাস আই এফেক্ট এক্সার্টিং গ্রুপ, তার মানে এই বন্ডটা যতক্ষণ আছে, এই CO মাইনাস এই বন্ডটা যতক্ষণ আছে ততক্ষণ O মাইনাসের ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু থাকবে। সায়ানাইডের ইলেকট্রোমেরিক এফেক্ট অন দিস কার্বনিল, সায়ানাইড এখানে আছে কি নেই তার উপর নির্ভর করছে। সায়ানাইডকে তুমি যদি দূরে সরিয়ে দাও ইলেকট্রোমেরিক এফেক্ট চলে যাবে, সায়ানাইডকে আরও কাছে নিয়ে এসো তখন ইলেকট্রোমেরিক এফেক্ট আরও বেশি প্রমিনেন্ট হয়ে যাবে। ঠিক উল্টো জিনিসটা হবে যদি কার্বন কার্বন ডাবল বন্ডে তুমি তার পাশে যদি H+কে নিয়ে আসো, যেমন ইলেকট্রোফাইলকে নিয়ে চলে এলে, সেক্ষেত্রে এই কার্বন কার্বন ডাবল বন্ডের যে ইলেকট্রোফিলিক পার্ট, সেই পার্টটা তখন মানে এই কার্বন কার্বন ডাবল বন্ডের যে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন সেটা এই ইলেকট্রোফাইলের প্রেজেন্সে এমনভাবে নিজেকে রিডিস্ট্রিবিউট করবে যাতে এই দিকের কার্বনটা যেটা নাকি H+এর কাছে আসে সেটা তখন ইলেকট্রন রিচ হয়ে যায়, আর অন্য দিকের কার্বনটা তখন ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যায়। অবভিয়াসলি তার ফলে তুমি এ ধরনের একটা কার্বোক্যাটায়ন পাবে, কারণ এরকম একটা কোনো জিনিস আমরা এখানে হতে দেখব। কিন্তু এটা তো ইমাজিনারি সিচুয়েশান, এটার বেটার ডেসক্রিপশন হচ্ছে এইটা, যে একটা কার্বন কার্বন ডাবল বন্ড সেটা প্রোটনের সাথে রিয়াকশান করছে এবং সেখানে আমরা H+ পাচ্ছি, কার্বন কার্বন ডাবল বন্ডের সঙ্গে H+ তৈরি হয়, একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। যেমন আমরা সায়ানাইডকে সরিয়ে নিলে এখানকার ইলেকট্রোমেরিক এফেক্ট চলে যাবে, ঠিক তেমনই H+কে সরিয়ে নিলে এখানকার কার্বন কার্বন ডাবল বন্ডের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন আবার আগের জায়গায় চলে আসবে। তবে এটা এখন একটু অবসলিট হয়ে গেছে, কারণ বেটার মডেল অফ ডেসক্রাইবিং দ্য ইন্টারাকশান বিটুইন দ্য সাবস্ট্রেট অ্যান্ড দ্য রিয়েজেন্ট সেগুলো এখন অ্যাভেলেবেল আছে। সেই জন্য ইলেকট্রোমেরিক এফেক্টকে আমরা, যদিও এটা সিলেবাসে আছে, এটা অবসলিট, এটা খুব বেশি কাজে আমাদের লাগে না, কিন্তু যেটা মাথায় রাখতে হবে যে যদি তুমি এই কনসেপ্টকে কাজে লাগাও তাহলে ইন্ডাকটিভ এফেক্টের সাথে ইলেকট্রোমেরিক এফেক্টের তফাৎটা হচ্ছে এই জায়গায় যে ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে পার্মানেন্ট এফেক্ট, বন্ড পোলারিটি ডিউ টু ডিফারেন্স অফ দি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। অন দি আদার হ্যান্ড ইলেকট্রোমেরিক এফেক্ট ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট আপন দ্য প্রেজেন্স অফ দ্য রিয়েজেন্ট। যদি রিয়েজেন্ট থাকে তোমার সাবস্ট্রেটের কাছে তাহলে ইলেকট্রোমেরিক এফেক্ট আছে, যদি রিয়েজেন্টকে সরিয়ে নাও সঙ্গে সঙ্গে আবার ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন রিয়েজেন্টের অ্যাবসেন্সে যা ছিল ঠিক তাই হয়ে যাবে, অর্থাৎ এটা একটা টেম্পোরারি এফেক্ট। সো this concludes this section on bond polarity, inductive effect, field effect and electromagnetic effect. I thank you for your patience and I will be seeing you in the next one.